আজকে আমরা সারণী থেকে আয়তলেখ অঙ্কন করা জানব। আমাদের শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা সাধারণত দেওয়া থাকে। কখনো আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমার প্রয়োজন হয় আয়তলেখ অঙ্কন করার জন্য, কখনো প্রয়োজন হয় না। কিভাবে জানবো কখন প্রয়োজন হবে আর কখন হবে না? আমরা দেখতে পাচ্ছি প্রথম শ্রেণীতে উচ্চসীমা 44 আর পরের শ্রেণীতে 45 মানে 45। তো যদি এই উচ্চ সীমা প্রথম শ্রেণীর আর দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা যদি এক না হয়, তাহলে বুঝবো আমাদের এটা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা করব। আর যদি এক থাকে তাহলে করার অবিচ্ছিন্ন শ্রেণী সীমার দরকার নাই। মানে মনে রাখতে হবে প্রথম যে শ্রেণীতে রয়েছে এই যে এটা উচ্চ সীমা আর পরের যে শ্রেণীতে নিম্ন সীমা রয়েছে, দুটি একই না হলে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা করতে হয়। আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করার একটা সহজ পদ্ধতি হলো প্রথমটি থেকে আমরা 0.5 কমাবো আর দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা 0.5 বাড়িয়ে দিব। এটার থেকে যদি আমরা কমিয়ে দিই আর পরেরটা থেকে আমরা বাড়িয়ে দিলাম, আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথম শ্রেণীর উচ্চ সীমা আর দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা এক হয়ে যাচ্ছে। তো এইভাবে আমাদের আয়তলেখ অঙ্কন করার জন্য অবিচ্ছিন্ন শ্রেণীসীমার প্রয়োজন হয়। আমরা পর্যায়ক্রমে সবগুলোর অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো লিখে ফেলি। আমরা এখন আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদের গ্রাফ প্রয়োজন। আমরা এখানে লিখে ফেলেছি। এখন আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদের এক্স ও এক্স প্রাইম এটা আনুভূমিক অক্ষ আর এটা আমাদের উলম্ব যে রেখা ওয়াই ও ওয়াই প্রাইম রয়েছে। তাই আমরা এই এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা লিখব আর ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যাগুলো লিখব। তাই আমরা এখানে আমাদের যে সারণী থেকে যেটা পেয়েছি, এই যে আমরা সারণী থেকে পেয়েছিলাম নিম্ন সীমা 39.5, এটা আমরা এইভাবে লিখে নিয়েছি। আর এখানে যদি দেখি আমাদের শ্রেণী ব্যবধান 5 করে রয়েছে, তাই আমরা এখানে প্রত্যেকটা ঘর সমান 1 একক নিব। আর বিস্তারিত বর্ণনাগুলো কি লিখতে হবে এটা আমি সবার নিচে লিখে রেখেছি, ওটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তাই এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে অবিচ্ছিন্ন শ্রেণী সীমার একদম এই উপরেরটা এবং সব শেষে 69.5 রয়েছে, এখান থেকে শুরু করে আমাদের 69.5 পর্যন্ত এখানে লিখতে হবে। আর গণসংখ্যাতে আমাদের রয়েছে সর্বোচ্চ 15, তা আমরা 5 বেশি লিখে রেখেছি। তো এখন আমরা দেখব 39 থেকে 45 পর্যন্ত আমাদের রয়েছে 8। তাই আমরা ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গঘর সমান 1 একক ধরেছি। তাই আমরা এইটুকু হলো 5, তারপরে 8 হচ্ছে, এটা হলো আপনার 6, 7, এটা হলো 8 বরাবর এইভাবে দাগ দিলাম। দেওয়ার পর আমরা এই যে এখান থেকে এভাবে নামিয়ে দিব। এটা অনেকে অনেকভাবে করতে পারে। আর যদি কোনোটা 0 থাকে তাহলে সেটা আমাদের ফাঁকায় রাখতে হবে। এরপরে যদি আমরা দেখতে পাই এই যে 44.5 থেকে 49.5 রয়েছে 9, তার মানে আমরা 9 হলো আমাদের এই ঘর। এইভাবে স্কেল দিয়ে তোমরা সুন্দর করে করবা, আমি হাত দিয়ে করতেছি। এখন এটা করলাম। এরপর আমাদের 49.5 আর 54.5-এ আমরা দেখতে পাচ্ছি আমাদের 15 রয়েছে। এই 15 হলো আমাদের এটি। আমরা এই যে তখন এইভাবে এখান থেকে নামিয়ে দিলাম আর এখান থেকে আমরা এইভাবে নামিয়ে দিব। এখন তারপরে আমরা 54.5 আর 59.5-এ রয়েছে 10, আমরা 10 এইভাবে দাগিয়ে দিলাম। এরপরে আমাদের রয়েছে 5 হলো এটা লিখে নিলাম। এরপরেরটাই রয়েছে আমাদের গণসংখ্যাতে সবার শেষেরটা 64.5 থেকে 69.5-এ 3 রয়েছে। তাহলে আমাদের এটা 1, 2, 3, এই যে এটা হলো 3, তারপর আমরা এইভাবে নামিয়ে দিলাম। তাই আমাদের এটা হয়ে গেল আয়তলেখ। আমরা যদি সময় পাই তাহলে এটা অবশ্যই পেন্সিল দিয়ে এইভাবে ক্র্যাশ করতে পারি। যদি আমরা নাও করি তাও কোনো সমস্যা নাই। তবে মনে রাখতে হবে আয়তলেখর পুরোটাই কিন্তু আমাদের পেন্সিল দিয়ে লিখতে হবে এবং এই যে এক্স ও এক্স প্রাইম এগুলো বড় হাতের লিখতে হবে আর তীরচিহ্ন দিতে হবে। আর পেন্সিল দিয়ে
লিখবো, লেখার পর আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, প্রথমে আমাদের এই যে আয়তলেখ অঙ্কনের জন্য এই সারণী থাকবে, তারপর আমরা এই যে গ্রাফ পেপারটা এখানে বসিয়ে দিব। গ্রাফ পেপার বসিয়ে দেওয়ার পর অবশ্যই গ্রাফ পেপারের নিচে আমরা এই বর্ণনাটুকু লিখে নিব, যে ছক কাগজে আমরা এক্স অক্ষ বরাবর কত ধরেছি বা ওয়াই অক্ষ বরাবর কত ধরেছি সেটা অবশ্যই লিখে নিব। আর এই যে আমাদের এই যে এইটুকু ভাঙা দাগ দেওয়া হয়েছে এই কারণে যে আমাদের এখানে শুরু করছে আমরা 39.5, এর পূর্ববর্তী সংখ্যা বোঝাতে আমাদের এই যে ছেদ চিহ্নটা ব্যবহার করা হয়েছে। আর এখানে যদি গ্রাফে পুরোটাই কিন্তু আমাদের সব কিছু পেন্সিল দিয়ে করতে হবে, এবং আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, এই গ্রাফের নিচে ভুলেও কোনো কিছু লেখা যাবে না। গ্রাফটা থাকবে এবং এই গ্রাফের নিচে ভুলেও কিছু লেখা যাবে না, এবং খাতাতে এখানে স্ট্যাপলার করতে হবে। আর এখানে আমরা গ্রাফে পেন্সিল দ্বারা একটা কথা লিখতে পারি যে উভয় অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গঘর সমান 1 একক যে ধরা হয়েছে, এটা আমরা এখানে গ্রাফেও লিখে নিতে পারি। আশা করি ভিডিওটিতে আমাদের আয়তলেখ অঙ্কনের যে পর্যায় যেটা রয়েছিল সেটা আমরা বুঝতে পেরেছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।